Hi, good evening. This is the first video I'm going to publish here in this new channel, and this is the long video because today I'm going to discuss about a poem. So আজকে আমি বাংলায়ও বলবো, so that will be very beneficial for you if I speak in Bengali as well with English. So today's topic is Composed Upon Westminster Bridge, very popular poem of Wordsworth. But before coming to the poem, I would like to speak about a little preface of this poem. So প্রথমেই বলি, Wordsworth was a poet of romantic age. Okay? So যেরকম আমাদের বাংলায় অনেক এজ হয়, সেরকম ইংরেজিতে অনেকগুলো এজ হয়, ভিক্টোরিয়ান এজ, রোম্যান্টিক এজ অ্যান্ড সো অন। ঠিক আছে? সো রোম্যান্টিক এজ মিনস যেটা আমরা বুঝি সেই রোম্যান্টিক নয়। রোম্যান্টিক এজ মিনস দ্য মেন ফিচার অফ দ্য রোম্যান্টিক এজ ইজ নেচার। অ্যান্ড ইউ উইল বি সারপ্রাইজ টু নো, তোমরা জেনে এটা অবাক হবে যে ওয়ার্ডসওয়ার্থকে ওয়ার্শিপার অফ নেচার বলা হয়। ওয়ার্শিপার অফ নেচার, ইউ ক্যান রাইট ইট ডাউন ইন ইউর নোটবুক। অ্যান্ড এই টার্মগুলো তোরা ইউজ করতে পারবি লেখার সময়, বট কোশ্চেনের ক্ষেত্রে। ঠিক আছে? ওয়ার্শিপার অফ নেচার, ইভেন পায়োনিয়ার অফ নেচারও বলা হয়। পায়োনিয়ার মানে পথপ্রদর্শক। ওকে? কারণ ওয়ার্ডসওয়ার্থের যে মেইন থিম, সেটাতে আমরা নেচারকেই পাই। নেচার রিফ্লেক্ট করে যে কোনো লেখা, যে কোনো তার কম্পোজিশনে। ঠিক আছে? সো ওয়ার্ডসওয়ার্থ বললাম, ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে রোম্যান্টিক এজের পোয়েট। রোম্যান্টিক এজের আরো কিছু পোয়েটের নাম বলা উচিত, অ্যাটলিস্ট একটা জেনে রাখা ভালো, পিবি শেলি। ঠিক আছে? আমি খুব একটা প্রিফেসে ডিপ ডাউন ডিসকাশন করব না, বিকজ এটা আমি এক্সাম প্রিপারেশনের জন্য ডিরেক্টলি পোয়েমেই আসবো। তার আগে কিছুটা ডিসকাশন প্রয়োজন, আই বিলিভ। তো এই যে পোয়েমটা, অ্যাকচুয়ালি কোনো টাইটেল ছিল না। ওকে? Actually there was no title. And এখানে আমরা দেখব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোনের সাথে একটা শহরে যাচ্ছে। ঠিক আছে? শহরে যাচ্ছে এবং যাওয়ার সময় যখন সে ওয়েস্টমিনস্টার ব্রিজ, পাশে থেমস নদী, যেমন আমাদের এখানে গঙ্গা, সেখানে থেমস। ওকে? সো তার উপরে ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেখান থেকে দাঁড়িয়ে সে বিউটিটাকে উপভোগ করছে এবং কম্পোজ করছে, সেখানে দাঁড়িয়েই কম্পোজ করছে। অ্যান্ড অল দিজ মেমোরিজ ক্যাপচার্ড, কোথায় ক্যাপচার হয়েছিল? তার বোন তার সাথে ছিল, যার নাম হচ্ছে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। ডরোথিকে নিয়ে আমরা আরো লেখা পেয়েছি। উই উইল ডিসকাস অল দিজ ল্যাটার। বাট ডরোথি ওয়ার্ডসওয়ার্থের একটা জার্নাল মেনটেন করতো, যেরকম আমরা ডায়েরি মেনটেন করি, সেরকম ডরোথি ওয়ার্ডসওয়ার্থ জার্নাল মেনটেন করতো। দ্য নেম অফ দ্য জার্নাল ওয়াজ গ্রেজমিয়ার জার্নাল। দ্য গ্রেজমিয়ার জার্নাল, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি পোয়েম কিংবা এক্সপিরিয়েন্সটা ডেসক্রিপশন পাই। ক্লিয়ার করতে পেরেছি? এক শহরে যাচ্ছিল, সেই সময় ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে যে ডেসক্রিপশন পাই, সেই ডেসক্রিপশনটাই এই পোয়েমে রিফ্লেক্ট করছে। সেখানেও আমরা নেচার পাই। তো আগেই বলেছি, যেহেতু রোম্যান্টিক এজের মেইন ফিচার ইজ নেচার, সো দ্যাট ইজ দ্য থিং। আমরা এই ব্যাকগ্রাউন্ডটুকু বলার দরকার ছিল। পোয়েমটাতে ডিরেক্টলি যাই। সো আই এম টেকিং আ ফোন টু ওপেন দ্য পোয়েম অ্যাকচুয়ালি। আচ্ছা, দ্য থিং আগে বলি যে পোয়েমটা প্রথম কোথায় পাবলিশ হয়? 1807 পাবলিশ হয়। 1807। ওকে? যেখানে পাবলিশ হয় তার নাম হচ্ছে পোয়েমস ইন 2 ভলিউমস। লিখে রাখবে, কোথাও নোট করে রাখবে, পোয়েমস ইন 2 ভলিউম। 1807 পাবলিশ হয়, 1807। ক্লিয়ার? গ্রেজমিয়ার জার্নালের কথা বলেছি। অ্যান্ড গ্রেজমিয়ার জার্নালে এটা লেখা ছিল, অ্যাকচুয়ালি দ্য ডেট ওয়াজ
in that time 31st July, okay, 1802, 31st July 1802 এটাও লিখে রাখবে। গ্রেজ GRA আমি সবকিছু দিয়ে দেব, গ্রেজমিয়ার জার্নাল, ঠিক আছে, সালটাও বলে দিলাম। Actually it was written on 31st July, so 31st July, mention that as well, নোট করে রাখবে এটা। এন্ড তার আগেও বলি, এবার একটু পোয়েমে ডিরেক্টলি আসি। পোয়েমের নাম কি? কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কম্পোজড মানে কোনো কিছু লেখা, রচনা করা, রাইট? কোথায় দাঁড়িয়ে? ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে, যখন সে বোন ডরথি ওয়ার্ডসওয়ার্থের সাথে ভিজিট করছে। ফেস থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন আসতে পারে। এইটুখানি যে আমরা ডিসকাশন করলাম, এটুখানি ইম্পর্টেন্ট ডিসকাশন, বিকজ এই রিলেটেড শর্ট কোশ্চেন এমসিকিউ পরীক্ষায় থাকতে পারে, ঠিক আছে? চলে আসি ডিরেক্টলি পোয়েমে। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802, ঠিক আছে? দ্য ডেট ওয়াজ রিটেন হিয়ার বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পোয়েমটা দেখে শুরু করার আগে ক্যাটাগরিটা বলে দিই। পোয়েমটার ক্যাটাগরি হচ্ছে সনেট। সনেট একটা ছন্দে লেখা হয়। আমাদের যেরকম অনেক ছন্দ পাই আমরা বাংলায়, সেরকম সনেটের একটা স্পেসিফিক ছন্দ থাকে, সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। তো সমস্ত সনেট আয়াম্বিক পেন্টামিটারই লেখা হয়। অ্যান্ড সনেট 14 লাইনের, 14 লাইন রয়েছে, দেখতে পাচ্ছি 14 লাইন রয়েছে। সো সনেট কয় প্রকারের হয়? মূলত সনেট 2 প্রকারের হয়। আরেক প্রকারও আমরা বলে থাকি। তিনটেই ডিসকাশন করছি, ছোট করে বলি নামগুলো অ্যাটলিস্ট। প্রথমে হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ার একটা ক্যাটাগরিতে সনেট লিখে, সেটাকে শেক্সপিয়ারিয়ান সনেট বলা হয়। দ্য সেকেন্ড ওয়ান ইজ পেট্রার্কান সনেট। পেট্রার্কান, ঠিক আছে, নামটা হচ্ছে পেট্রার্ক, সেখান থেকে পেট্রার্কান সনেট এসছে। অ্যান্ড আরেকটা হচ্ছে স্পেন্সেরিয়ান সনেট। আমরা সেটাতে যাব না, মূলত 2 ভাগ। পেট্রার্কান সনেট কে ইটালিয়ান সনেটও বলা হয়ে থাকে, ইটালিয়ান সনেট বলা হয়ে থাকে, ঠিক আছে? আর পেট্রার্কান সনেটের একটা ফিচার আছে, সেখানে প্রথমে 8টা লাইন, পরে 6টা লাইন থাকে। 8টা লাইন কে বলা হয় অক্টেভ, অক্টেভ, OCTAVE, অক্টেভ। And the next 6 line is called sestate, sestate, clear? এখানে আমরা সেম প্যাটার্ন পাবো, clear? So this is a Petrarchan sonnet, or which we can say Italian as well, clear? Hope preface এবং যেটুকু আলোচনা করলাম ক্লিয়ার। তো প্রথম লাইনটি হচ্ছে Earth has not anything to show more fair. Earth has not anything to show more fair. এই ওয়ার্ল্ড, দিস প্ল্যানেট আর্থ, যার কাছে এর থেকে ভালো সুন্দর কিছু দেখানোর মতো নেই। হতে পারে নাকি এটা? আর্থের কাছে ওই যে দৃশ্যটা, ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে যে দৃশ্যটা দেখতে পারছে, তার থেকে বেশি সুন্দর কোনো দৃশ্য নেই। এইটা কি কবি একটু বাড়িয়ে বলছে না কোনো কিছু? হ্যাঁ, কবি একটু এক্সাজারেট করে বলছে। এক্সাজারেট মানে হচ্ছে বাড়িয়ে বলা। যখন আমরা কোনো লাইনে এরকম এক্সপ্রেশন দেখতে পাবো যেখানে কবি, পোয়েট একটু বাড়িয়ে কোনো কিছু বলছে, সেটাকে ইংলিশে সেই অলংকারটাকে, বাংলায় অলংকার, এবং যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ফিগার অফ স্পিচ। এটা কোন ফিগার অফ স্পিচের ক্যাটাগরিতে পড়ে? হাইপারবোল, মিন্স এক্সাজারেশন। কবি এখানে বাড়িয়ে বলছে যে পৃথিবীর কাছে এর থেকে সুন্দর দেখানোর মতো কোনো কিছু নেই, এটাই সব থেকে বেশি সুন্দর, ঠিক আছে? তো দিস ইজ দ্য এক্সাম্পল অফ হাইপারবোল অর এক্সাজারেশন। ডাল উড হি বি অফ সোল। সোল মিন্স আত্মা বা মনের দিক থেকে সে খুবই ডাল হবে, খুবই ফ্যাকাশে হবে, খুবই পেল হবে, খুবই ফেড হবে। হু কুড পাস বাই, যে এই দৃশ্যটাকে পাস করে চলে যাবে, ইগনোর করে চলে যাবে। এখানে একটা ইগনোর মনোভাব বোঝাচ্ছে যে দৃশ্যটাকে দেখে যদি কেউ উপভোগ না করে একটা ইগনোর করে চলে যায়, তাহলে সে খুবই ডাল হবে। ডাল মিন্স এখানে ফ্যাকাশে।
by heart, by soul. The third line is a sight. আচ্ছা, সেকেন্ড লাইন আমরা একটু আসি। dull would he be, প্লিজ এখানে নোট করে রাখবে হি, হি এর তলায় দাগ। এখানে হি কেন বলা হলো, সিও তো বলা হতে পারতো, যেহেতু এটা পেট্রার্কান সনেট, সেই সময় দ্যাট ওয়াজ the society was very much male dominated, পুরুষতান্ত্রিক সমাজ ছিল, পেট্রিয়ার্কাল সোসাইটি ছিল। পেট্রিয়ার্কাল সোসাইটি মিন্স পুরুষতান্ত্রিক সমাজ। তো তারই একটা আমরা আভাস পাই এখানে, যেহেতু হি ইউজ করা হয়েছে ইন দ্য সেকেন্ড লাইন। কবি এখানে হি ইউজ করেছে, কবি এখানে এমফাসাইজ করছে কিসের ওপরে, জেন্ডারের ওপরে। এখানে এমফাসাইজ করা হচ্ছে দ্যাট ওয়াজ দ্য মেল ডমিনেটেড সোসাইটি when the experience was jot down. ক্লিয়ার? যখন এক্সপিরিয়েন্সটা লেখা হয়েছিল সেটা মেল ডমিনেটেড সোসাইটি ছিল। থার্ড লাইন ইজ, এটা নোট করে রাখবে কেন হি ইউজ করা হয়েছে, কেন শি নয়, ওয়াই। দ্য থার্ড লাইন ইজ a sight is so touching in its majesty. সাইট মানে দৃশ্য, সি সাইট বলি আমরা সমুদ্রের দৃশ্য, সাইট মানে দৃশ্য। দৃশ্যটা খুবই মর্মস্পর্শী, মানে খুবই টাচিং। অ্যান্ড ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে হচ্ছে লাক্সারি, জাঁকজমক, ঠিক আছে, কিংবা একটা গভীর সৌন্দর্য বোঝানোর জন্য এখানে ম্যাজেস্টি শব্দটা ইউজ করা হয়েছে। ক্লিয়ার? This city now doth like a garment wear. মনে হচ্ছে সিটিটা ডথ, DOTH, অ্যাকচুয়ালি এটা ল্যাটিন আর্কাইক ওয়ার্ড। এইগুলো এসছে অ্যাকচুয়ালি মেডিয়াভেল টার্ম থেকে। মেডিয়াভেল মানে মধ্যযুগীয়, ল্যাটিন আর্কাইক ওয়ার্ড। এটা ডথ নয়, অ্যাকচুয়ালি লিখে রাখবে এখানে ডাজ। এখানে ডথ মিনস ডিরেক্টলি ডাজ, সিটির পরে ডাজ ইউজ হয়, রাইট? দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার। মনে হচ্ছে পুরো শহরটা, এটা সকালের একটা দৃশ্য, দিস ইজ মর্নিং সাইট। সো সিটিটা মনে হচ্ছে একটা কি পরে আছে, একটা গার্মেন্ট পরে আছে, সামথিং, যে একটা আবরণ। ক্লিয়ার? সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার। এই যে মর্নিং, একটু আগে বললাম যে এটা যেহেতু সকালের দৃশ্য, তো এখানে কি বলছে, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের এই সৌন্দর্যটা, সাইলেন্ট বেয়ার, সাইলেন্ট নিস্তব্ধ, বিকজ সকালে কোনো কিছু চলে না, না যানবাহন, না কলকারখানা, কোনো অ্যাক্টিভিটি থাকে না। সকালটা হচ্ছে অ্যাক্টিভিটি লেস, রাইট? বেয়ার কথার মানে কি, বেয়ার মানে আমরা ন্যাকেড কেও বলতে পারি, বেয়ার ফুট মানে খালি পা, পা তো ন্যাকেড হতে পারে না সেই অর্থে, বাট এখানে বেয়ার মানে ফাঁকা, এই সেন্সে বোঝাচ্ছে বেয়ার ফুট, ঠিক আছে? আর এখানে কি বেয়ার সেন্সে বোঝাচ্ছে, বেয়ার সিটি, কারণ অ্যাক্টিভিটি নেই, সবাই ঘুমাচ্ছে, আর্লি মর্নিং। ক্লিয়ার? তার জন্য এখানে বেয়ার কথাটা ইউজ করা হয়েছে। বেয়ার মানে এখানে ফাঁকা বোঝাচ্ছে, ন্যাকেড নয় অ্যাকচুয়ালি ইন দ্যাট সেন্স। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পল। এখানে কবি দাঁড়িয়ে দেখতে পাচ্ছে, শিপস দেখতে পাচ্ছে, টাওয়ার্স দেখতে পাচ্ছে, আর কি দেখতে পাচ্ছে, শিপস হয়ে গেল, টাওয়ার্স হয়ে গেল, ডোমস, সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। ডোমস এখানে ইন্ডিকেট করছে সেই চার্চ, তার যে উপরের গম্বুজ, ডোমস। 11th সেঞ্চুরি কথা এগুলো, ঠিক আছে? থিয়েটার, টেম্পল, সবটা ঘুমন্ত অবস্থায় আছে, সুপ্ত অবস্থায় আছে। কেন? সেখানকার লোকজন ছাড়া সমস্ত অ্যাক্টিভিটি হবে না, এগুলো সব স্থাপত্য বা বিল্ডিং, এগুলো সব সুপ্ত অবস্থায় আছে। ওপেন আনটু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই, উন্মুক্ত আছে, আনটু দ্য ফিল্ড, এটা একটা হরাইজন্টাল দৃশ্য। তুমি একটা ব্রিজে দাঁড়িয়ে একটা হরাইজন দেখতে পাচ্ছ। হরাইজন মানে কি, একটা রেখা, যে রেখায় আকাশ এবং জমি বা জল এসে মিলেছে, ওই জন্য বলছে ওপেন আনটু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই, মাঝখানে হরাইজন। দিস ইজ আ হরাইজন্টাল ভিউ, ওকে? তো ওই জন্য বলছে ওপেন আনটু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। সবকিছুকে ব্রাইট অ্যান্ড গ্লিটারিং লাগছে। কেন লাগছে? আসতেই পারে কেন ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, কারণ ইন দ্য স্মোকলেস এয়ার, আনপলিউটেড এয়ার, স্মোক নেই, বিকজ অ্যাক্টিভিটি নেই, মিলস কারখানা বন্ধ সেই সময়, দ্যাট ইজ দ্য মর্নিং,
রাইট? দ্যাট ইজ দ্য সিনারি অফ আ মর্নিং। স্মোকলেস তার জন্য ইউজ হয়েছে, যানবাহনও নেই। তো স্মোকলেস এয়ার থাকলে অবশ্যই ব্রাইট অ্যান্ড গ্লিটারিং দেখাবে, সবকিছুকে ঝাঁ চকচকে দেখাবে। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ। আচ্ছা, স্টিপ কথার মানে কি? স্টিপ মানেটাকে জেনে রাখা ভালো। স্টিপ মানে হচ্ছে স্নান করিয়ে দেওয়া। স্নান করিয়ে দেওয়া এটা কি করে হতে পারে? সূর্য কি করে স্নান করাতে পারবে এখানে? দেখি তাহলে। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ, সূর্য এইভাবে কখনো স্নান করায়নি, তার আভা দ্বারা স্নান করানোর কথা বলা হচ্ছে। ঠিক আছে, কখনো করায়নি, তার জন্য নেভার ইউজ করা হয়েছে। বিউটিফুলি মানে এত সুন্দরভাবে স্নান করায়নি। কাকে স্নান করায়নি? এবার দেখি পরের লাইনে সেটা বলে দিয়েছে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার। স্প্লেন্ডার মানেও বেশ সৌন্দর্যকে বোঝায়। স্প্লেন্ডার গাড়ির কোম্পানি হয়। সৌন্দর্য, লাক্সারি এরকম সেন্স কি স্প্লেন্ডার বলা হয়। জাঁকজমক সেন্সকে স্প্লেন্ডার বলা হয় বহু ক্ষেত্রে। তো এত সুন্দর, এত স্প্লেন্ডার ওয়েতে কাকে স্নান করানোর কথা বলছে? ভ্যালি, রক অর হিল। তো দিজ আর অল দ্য এলিমেন্টস অফ নেচার। এইগুলোকে সূর্য যেন স্নান করিয়ে দিয়েছে। মিন্স সূর্যের আভা পড়ছে, বিকজ মর্নিং, তারপরে সূর্য উঠছে, দেন আভাটা পড়ছে। সো দ্যাট ইজ দ্য ডেসক্রিপশন হিয়ার। ক্লিয়ার? তো ভ্যালি, রক আর হিলের জন্য স্টিপ কথাটা ইউজ করা হয়েছে, স্নান করিয়ে দেওয়া। সূর্য স্নান করাতে পারে না, তার আভা দ্বারা রঞ্জিত করতে পারে। নেভার স আই, নেভার ফেল্ট, কখনো আমি এরকম দেখিনি, কখনো এরকম অনুভবও করিনি। আ কাম সো ডিপ, এত শান্ত, এত ট্র্যাঙ্কুইল এবং এত গভীর এই সিনেরিও অফ আ মর্নিং আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা কখনো সে অনুভব করেনি। দ্য রিভার গ্লিড অ্যাট হিজ ওন সুইট উইল, নদী তার মনে বয়ে চলছে, নিজের মনেই বয়ে চলছে, নিজের স্বেচ্ছায় বয়ে চলছে। এখানে নদী বয়ে চলছে, এটা অ্যাকচুয়ালি নদী যে নিজের স্বেচ্ছায় মনে বয়ে চলছে, এটাও কিন্তু হাইপারবোল, বাড়িয়ে চাড়িয়ে বলছে। নদী নিজের মনের ইচ্ছায় বয়ে চলছে, মানে নদীরও আবার মন আছে, ইচ্ছা আছে। এটাকে আমরা দুটো ভাবে বলতে পারি। এটা পার্সনিফিকেশনের একটা এক্সাম্পল। নদীর আবার মন হয় না কখনো, তাই না? পার্সনিফিকেশন ইজ অলসো আ ফিগার অফ স্পিচ, যেখানে কোনো জড় বস্তুর উপরে ব্যক্তিত্ব আরোপ করা হয়। আমি যদি বলি আ চেয়ার হ্যাজ এ 4 legs, একটা চেয়ারের 4টে পা, পা হতে পারে না, চেয়ারটা পা নয়, এটা স্তম্ভ টাইপের হতে পারে। তো এখানে আমি পার্সনিফাই করছি। উই উইল ডিসকাস অল দিজ ল্যাটার ইন এ স্পেসিফিক ক্লাস। অন্য কোনো ক্লাসে ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা হবে। জাস্ট আমি মেনশন করে দিলাম, লিখে রাখতে পারো লাইনের পাশে কোনটা কোন ফিগার অফ স্পিচ ফর হুইচ লাইন। ঠিক আছে, এগুলো সবই ফিগার অফ স্পিচ। মানে আগেও বলেছি, বাংলায় যেটাকে আমরা অলংকার বুঝি, এটা ফিগার অফ স্পিচ। ক্লিয়ার? এগুলোকে লিটারারি ডিভাইসও বলা হয়। নেভার স আই, নেভার ফেল্ট আ কাম সো ডিপ, দ্য রিভার গ্লিড অ্যাট হিজ ওন সুইট উইল। ডিয়ার গড, ভগবানকে ডাকছে, ডিয়ার গড। দ্য ভেরি হাউসেস সিম asleep, মনে হচ্ছে এই ঘরগুলো ঘুমন্ত অবস্থায় আছে। ঘুমন্ত অবস্থায় আছে কেন? অ্যাক্টিভিটি লেস, লোকজনগুলো তার মধ্যে ঘুমোচ্ছে, তার জন্য ঘরগুলোকেও ঘুমন্ত অবস্থায় লাগছে। ঠিক আছে, হাউসেস সিম asleep। হাউসেস কখনো ঘুমোতে পারে না? ঘুমোতে পারে না। ঠিক আছে, এটাও অ্যাকচুয়ালি ট্রান্সফার্ড এপিথেটের একটা এক্সাম্পল। আগেও আমরা ট্রান্সফার্ড এপিথেটের একটা এক্সাম্পল পেয়েছি, যেখানে আমরা পাই যে ডোমস, থিয়েটার্স, টেম্পলস লাই। 1 2 3 4 5 6 6 লাইন, 6th লাইন। ট্রান্সফার্ড এপিথেট মানে কি? আমি একটা এক্সাম্পল দিচ্ছি বাংলায়। হোয়াট ইজ ট্রান্সফার্ড এপিথেট? এটা হালকা করে বুঝিয়ে দিই। যে আমি তোমার ফোনটা তুলবো না, ফোন তুমি আমাকে কল করেছো, এখানে আমি বলবো আমি তোমার কলটা তুলবো না, বাট আমি কি বলছি? আমি তোমার ফোনটা তুলবো না। ঠিক আছে, এই জিনিসগুলোকে ট্রান্সফার্ড এপিথেট বলা হয়। স্পেসিফিক কোনো ক্লাসে এগুলোকে নিয়ে ইন ডিটেইলস ডিসকাশন করব। আপাতত এইটুকুনি জেনে রাখলে হবে। ঠিক আছে, আর কি? দ্য রিভার গ্লিড দ্যাট ইজ ওন সুইট উইল, ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম asleep, মনে হচ্ছে যেন এই সমস্ত ঘরগুলো ঘুমোচ্ছে, ঘুমন্ত অবস্থায়। asleep মানে ঘুমন্ত অবস্থায় রয়েছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট। আচ্ছা, মাইটি হার্ট মানে কাকে বলছো? মাইটি মানে শক্তিশালী, হার্ট মানে হৃদয়।
এখানে মাইটি হার্ট ইজ ইন্ডিকেটিং লন্ডন দ্য সিটি ইজ লাইং স্টিল, এখনো ঘুমন্ত অবস্থায় আছে। তো ওভারঅল বোঝা গেল কি শেষ আলটিমেট, ঠিক আছে। এখানে প্রথম অক্টেভ তারপরে সেস্টেট, এই ভাগটা কিন্তু এতে না ভুললে হবে না। রাইম স্কিম আছে, রাইম স্কিম আমি মেনশন করে দেব, স্পেসিফিক কোনো ভিডিওতে রাইম স্কিমটা আমি শিখিয়েও দেব। প্রিফেস মনে আছে, লাইনগুলো আশা করি পুরো ক্লিয়ার। মাইটি হার্ট বলতে এখানে লন্ডন বোঝাচ্ছে, ফিগার অফ স্পিচও বললাম, কোনটা হাইপারবোল সেটাও বললাম। হোপ ফুল পোয়েমটাই ক্লিয়ার। রিলেটেড এমসিকিউজ অর এনি কোয়ারিজ লেট মি নো। হোপ বোঝা গেল। ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড বেল আইকনটা ক্লিক করতে ভুলে গেলে নেক্সট ভিডিওর নোটিফিকেশন আসবে না। ওকে, ফাইন, কিপ রিডিং। থ্যাংক ইউ ভেরি মাচ।